আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ থেকে বাংলাদেশিদের জন্য আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। কয়েক লাখ টাকা খরচ করে ভিসা হাতে পেলেও শুধুমাত্র বিমানের টিকিটের অভাবে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় ৩১,০০০ বাংলাদেশি। ঋণ করে টাকা দিয়ে নিঃস্ব এসব কর্মী রাতভর হাহাকার করেছে বিমানবন্দরে। এমন চরম অব্যবস্থাপনার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরেকে দায়ী করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যেসব কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করেও বিমানের টিকিট সংকটে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে রিক্রুটিং এজেন্সি। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার অভিবাসন খরচ ৭৮,৯৯০ টাকা নির্ধারণ করলেও কর্মী প্রতি নেওয়া হয়েছে ৪.৫ থেকে ৬.৫ লাখ টাকা। নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের হোতাদের কর্মী প্রতি চাঁদা দিতে হয়েছে ১,৪২,০০০ টাকা। সেই হিসেবে অন্তত ১৩,৫০০ কোটি টাকা লোপাট করেছে দুই দেশের সিন্ডিকেট চক্র। অভিযোগ উঠেছে অনিয়ম ও ঘুষ লেনদেনের টাকার ভাগ পেয়েছে স্থানীয় দালাল এবং সরকারি কর্মকর্তারাও। মালয়েশিয়ায় গিয়ে প্রতিশ্রুত কাজ না পেয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক লাখ কর্মী। এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় বৈদেশিক শ্রমবাজারের সিন্ডিকেট। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিক্রুটিং এজেন্সি বায়রার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরীফুল হাসান এবং সিনিয়র সাংবাদিক হারুন রশিদ। দর্শক, আপনিও আলোচনা অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। যাচ্ছে মূল আলোচনার বিষয় বৈদেশিক শ্রমবাজারের সিন্ডিকেট। দর্শক, মালয়েশিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আলোচনায় পাভেল সারোয়ার মালয়েশিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা তার সঙ্গে পরে আসবো। এরপর আমি প্রথমেই শুরু করতে চাই বায়রার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আপনি তো জানেন যে ঘটনাটি আমি আগে উল্লেখ করেছি, প্রায় ৩১,০০০ বাংলাদেশি যেতে পারেনি, যেটি বড় ধরনের শিরোনাম হয়েছে গণমাধ্যমে এবং একটা হাহাকারও পড়েছে। এবং এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেছেন যে এই জন্য রিক্রুটিং এজেন্সিগুলো দায়ী করেছে এবং তদন্ত কমিটি গঠন করবে। আসলে বিষয়টি কীভাবে দেখছেন আপনারা? শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক। সেলিমকে অনেক ধন্যবাদ। আপনি আজকের দিনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নিউজ, দেশের জন্য দুঃসংবাদ, দেশের অর্থনীতির জন্য দুঃসংবাদ, আমাদের সেক্টরের জন্য এটা চরম একটা চপেটাঘাত। তো আমি এই জন্যই বলবো যে আমাদের ২৩০০ সদস্যের পরিবার, বায়রা পরিবার, দুর্ভাগ্যজনক এটা একটা দুর্ভাগ্যজনক সত্যি হলেও সত্যি যে মাত্র প্রাথমিকভাবে ১০ জন, পরবর্তীতে ২৫ জন এবং পরে ১০০ জনে টেনে এসে এটা ১০০ জন সদস্য করা হয়। কিন্তু আমাদের বায়রার যারা যোগ্য, যারা সত্যিকারের অর্থে বনেদি এবং পুরনো ঐতিহ্যবাহী যে কোম্পানিগুলো, তাদের ডিঙিয়ে, তাদের পাশ কাটিয়ে এটি কারা করলো? অভিযোগ আছে কারা করেছে এটা করেছে। তখন ২০১৬-১৮ যে সেশন নামছিলাম, তখনকার যিনি আমাদের এখানকার মন্ত্রী মহোদয় ছিলেন এবং মালয়েশিয়া থেকে শ্রাভান নামে একজন ভদ্রলোক মন্ত্রী, এনাদের দুজনের, শ্রাভানেরটা তো স্পষ্ট, কারণ হি ওয়াজ ডিক্টেটিং দ্য টার্মস। উনি বলেছেন যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকার চুজ করবে। এটা পৃথিবীতে কোথায় আছে যে অন্য দেশের পলিসিতে আরেক দেশ হস্তক্ষেপ করবে? যে রিক্রুটিং এজেন্সির ভূমিষ্ঠ হয়েছে আজকে, সে সূতিকাগর থেকে বেরিয়ে সে তার না, এখানে কাদেরকে আপনি দায়ী করবেন? যে দায়ী করবো আমি প্রথমে দুই দেশের, এটা মূল হোতা হচ্ছে, এই স্ক্রিপ্ট রাইটার হচ্ছে বাংলাদেশের বংশোদ্ভূত আপনার আমিন নামে একজন আছে, দাতুশ্রী আমিন আল নূর। আর বাংলাদেশ চ্যাপ্টারে কোনো কিছু করার ছিল না, বলছি সবই ছিল, অবশ্যই ছিল, থাকবে না কেন? সরকার অনুমতি না দিলে কি এত বড় একটা ঘটনা করতে পারে? সরকারি দায়ী ছিল, তৎকালীন মন্ত্রী দায়ী ছিলেন। আমি বলছি আপনাকে, তো সারাওয়ানের এবং আমাদের দাতুশ্রী আমিনের স্ক্রিপ্ট রাইটার, আমাদের রুহুল আমিন স্বপন সাহেব এটা এর বাহক, এনে ওনাদের ব্র্যান্ডিং করা হয়। আমাদের কিছু সিনিয়র রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এটা ব্র্যান্ডিং করা হয়, এস্টাবলিশ করা হয়।
সরকারকে বোঝানো হয় ভিন্নভাবে, টোটালি ভিন্নভাবে। মন্ত্রী মহোদয়কে বোঝানো হয়, আর ওনাকে বলেছি এটা এক বেশি হবে, আপনার কি বলে এগ্রিমেন্ট এমওইউ হবে, এটাতে আপনারা যেন না। বিলম্ব করতে 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 আমরা 1.5 বছর পরে তারা এটা ম্যাটেরিয়ালাইজ করে। অবশ্যই একটা যেখানে ইরোনিয়াস একটা এমওইউ, যেটা একটা ফল্টি এমওইউ, অন্য একটা ভিন্ন দেশের নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন ফল্ট এটি এমইউ আপনারা সতর্ক করার পরেও কেন সরকারের পক্ষ থেকে করা হলো, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? জি, যেখানে আমি শুরুতে বলেছি ফল্ট টু এমইউ তো সই করলে এটা অবশ্যই এটা সরকার যারা যারা করেছেন ওনাদের দায়ভার ওনাদের নিতে হবে। ওনারা কেন আপনার 2000 22,000 ইউনিভার্সিটি পাশ কাটিয়ে 10 জনকে ওনারা নিয়োগ দিয়েছে? এই 10 জন যদি বাংলাদেশের সেরা রিক্রুটিং হতো আমাদের কোনো আপত্তি ছিল না। আপনি কি মনে করছেন যে এর সঙ্গে একটি দুর্নীতি বা চক্র জড়িত আছে? এটা দুর্নীতি, আমি যদি বলি এটা মাদার অফ দুর্নীতি, মাদার অফ কারাপশন। আপনার বাংলাদেশে আমি আমার ব্যবসায়িক বয়স প্রায় 4 দশক হলো, আমি এত বড় দুর্নীতি কোনো খাতে হয়েছে কিনা আমার জানা নেই। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। শরীফুল ইসলাম, আপনি কি বলেন? উনি বলেছেন যে ওনারা বারবার সতর্ক করেছে, অর্থাৎ 10টি রিক্রুটিং এজেন্সি পরবর্তী পর্যায়ে 25টি করা হয়েছে এবং ত্রুটিপূর্ণ যেটা এমইউ ছিল, এবং দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তারপরও এখানে মন্ত্রী বা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন, তারা সই করেছে। এর কারণটা কি? এর পিছনে কি আজকে যে সংকটের সৃষ্টি হয়েছে কারণটা কি? না, আপনি এখানে দুটো সংকট, রিয়াজ ভাই যেটা বলেছেন, আসলে দুর্বৃত্তপনা বা সিন্ডিকেটের দুর্নীতির একটা লিমিট থাকে। মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিটলেস। আপনি এটা যে শুধু প্রথমবার হচ্ছে তা না। 1978 সালে 23 জন কর্মী যাওয়ার পর মালয়েশিয়া যাওয়া শুরু হয়। এরপর 90 দশকে আবার বন্ধ হলো, 97-তে বন্ধ। তারপর 2006-07-এ সবচেয়ে বড় সংখ্যক কর্মী আমাদের গেল, যার নাম কলিং ভিসা। সেই সময় 7-8 আপনি অনেক লোক গিয়ে কাজ পায়নি, হঠাৎ এই একইভাবে বন্ধ করে দিল। তারপরে আপনার এই G2G প্লাসে, মানে পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা যেটা রিয়াজ ভাই বললেন যে 10 জনের একটা সিন্ডিকেট কর্মী পাঠাবে এবং একটা রাষ্ট্র সেটা অনুমোদন করলো। মানে একটা সিন্ডিকেট সিস্টেম রাষ্ট্রীয় কারণটা হলো আপনার এইখানে মালয়েশিয়া এবং বাংলাদেশের একদল লোক, তারা এটা শুধু আজকে না, তারা ঠিক করলেন যে তাদের মাধ্যমে কর্মী নেবেন। তারা সরকারকে বোঝালো, প্রতিবারই মালয়েশিয়া যেটা করে, মালয়েশিয়া কিন্তু আরও অনেক দেশ থেকে কর্মী যায়, ইন্ডিয়া, নেপাল, অনেক দেশ থেকে কর্মী যায়। আর কোনো দেশের কাছ থেকে তারা এরকম টাকা নিতে পারে না। তারা জানে বাংলাদেশ থেকে এইভাবে টাকা আনলে তাদের যখনই প্রয়োজন হয়। আপনি বলুন যে অর্থাৎ একটা চক্র বোঝালো সরকারকে যে এটি করতে হবে, তার সরকারের রিসার্চ এজেন্সি কিংবা তার আমলাতন্ত্র, তার মন্ত্রী, এরা কি ছিলেন না যে এই কাজটি করলো? তারা দেখেন, এই সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করে তারাই সরকার। এখানে একাধিক সরকারের সংসদ সদস্য, প্রভাবশালী মানুষজন আছেন। আপনি এই রাষ্ট্রের সবাই, আপনি শুধু গণমাধ্যম থেকে আরম্ভ করে নাগরিক, এটা তো বোঝার জন্য খুব জ্ঞানী হতে হয় না যে 10 জন একটা সিন্ডিকেট লোক পাঠালে কি হবে। এটা বোঝার জন্য তো অনেক গবেষণা করতে হয় না, কিন্তু জেনে বোঝে সবার বিরুদ্ধে। আমি তখন মালয়েশিয়া বসে নিজে প্রথম আলোতে একাধিক রিপোর্ট করলাম, সবার বিরোধিতা সত্ত্বে আপনি সিন্ডিকেট করেন কেন? একটাই, টাকা আয় করবেন। এবং তার ফলে যেটা হলো, ওই যে আপনার মালয়েশিয়া যে ভদ্রলোক বসে আছেন, বাংলাদেশে যে সব রিয়াজ ভাই নাম বললেন, এই সিন্ডিকেট 1000 কোটি টাকা কামিয়েছে। আপনাকে আজকে নতুন না, গত 20 বছরের মধ্যে আপনি দেখেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো 2016-17 সালে বলা হলো যে তারা 33,000 টাকায় কর্মী পাঠাবে, তারপর তারা নিল হচ্ছে 3.5-4 লাখ টাকা। 2018 সালে মাহাথির সরকার এসে বলল 10 জনের সিন্ডিকেট, এটা একটা দুর্বৃত্তপনা, মানব পাচার, প্রায় 5,000 কোটি টাকা দুর্বৃত্তায়ন হয়েছে। তারপর মালয়েশিয়া বাজারটা বন্ধ করলো এবং সেই বাজার আমাদের 2021 সালের ডিসেম্বরে যখন এমইউ স্বাক্ষর হয়, ওই 10 জনের সিন্ডিকেট এবার আবার তারাই আসলো 25 জনে। আপনি দেখেন, যাদেরকে বিরুদ্ধে অভিযোগ সিন্ডিকেট করার, তারাই আবার এসে 25 জনের সিন্ডিকেট করলো। এবং এই যে হাজার হাজার কোটি টাকা, আপনি যেখানে সরকার নির্ধারণ করলো 78,000 টাকা, 4.5-5 লাখ লোক গেল, পাঠানোর আগে 1 লাখ টাকা চলে যায় আপনি সিন্ডিকেটের একজন হোতার কাছে। এবং আপনি দেখেছেন এইগুলোর সাথে কারা আছে, সদ্য যুক্ত হয়েছে সরকারের সংসদ সদস্য, প্রভাবশালী লোকজন। এই বাংলাদেশে দুর্নীতি অনিয়ম কেন হয়? দুর্নীতি অনিয়ম হয় একদল লোক, তারা মনে করে যে আমি দিন শেষে মানুষের যা ইচ্ছা হোক আমি টাকা আয় করবো। এবং তার ফলে আপনি এখন বলতে পারেন কি করে একজন রাষ্ট্র, যেখানে কোর্টের আদালতের নির্দেশনা থাকার পরেও 10 জন বা 25 জনের সিন্ডিকেট করে? কারণ হচ্ছে টাকার জয় জয়কার, দুর্নীতির জয় জয়কার। এবং এর ফলে যে আজকে আপনি সর্বশেষ সংকটটা দেখলেন, এটা তার সংগঠনের একটা সামান্য রূপ মাত্র। আপনি মার্চেই যখন মালয়েশিয়া বলে দিল যে 31 মের মধ্যে সব কর্মী ঢুকতে হবে, আপনি তখন কি করতে পারতেন? আপনি মালয়েশিয়াকে বলতে পারতেন যে আমার কর্মী ভিসা মেয়াদ পর্যন্ত তুমি যাবে, তুমি হঠাৎ করে কেন একটা তারিখ ঠিক করে দিলা? বাংলাদেশ যদি সেই কথাটা বলে কনভিন্স করতে না পারতো, তাহলে আপনি মার্চেই প্ল্যান করা উচিত ছিল, তাহলে আমার বাকি কর্মীদেরকে আমি এই সময় কীভাবে পাঠাবো, বিমানে কত অতিরিক্ত ফ্লাইট দেবো। শেষ মুহূর্তে এসে তারা বিমান বলছে আমরা জানি না, সরকারের ভাব ধরে মনে হচ্ছে তারা যেন বোঝেই না। ফলে হয় কি, এই যে যারা প্রবাসী কর্মীরা যায়, তাদের যে একটা জীবন আছে, তারা যে মানুষ, এইটা আমাদের এই সিস্টেমে আপনি কোথাও খুঁজে পাবেন না। এবং এই মালয়েশিয়া নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে যে সবাই জানার পরেও
একই সিন্ডিকেট কি করে এই বাজেটটা নিয়ন্ত্রণ করে এবং একই জিনিস একই ঘটনা বারবার ঘটে এখানে, এবং কারণ একটাই, হাজার কোটি টাকা দুর্বৃত্তায়ন দুর্নীতি হয়, যেই টাকার ভাগ ক্ষমতা থাকা লোকজনের এই প্রান্তে ওই প্রান্তে দুই প্রান্তে যায়, এবং সেই টাকার কারণে বাকি সবাই জেনে বুঝে সিন্ডিকেটটা করে। একাধিক রিপোর্ট, এবং গত বছর এই আপনি আমাদের রিপোর্ট, টিআইবি, সিভিল সোসাইটি মাইগ্রেশন প্রত্যেকে বলেছে যে 25 জন সিন্ডিকেট না হোক। আপনি বলেন সবাই বলার পরেও যে এটা করলে এটা হবে, সবাই জানার পরেও আপনি একটা রাষ্ট্র আমরা কী করে সিন্ডিকেট অনুমোদন দেই, এবং আমরা এখন বলছি যে বাইরের দোষ, অমুকের দোষ। আমি বলবো এই বাংলাদেশের সমস্ত দুর্নীতি সংকটের কারণটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার সংকটটা, আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব। এখানে অন্য কাউকে দায়ী করে লাভ নেই, কারণ যেই সিন্ডিকেট আপনি দুর্নীতি করছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তারাই গর্ব করে এই রাষ্ট্রে চলছে, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, আপনি তো তাকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যে কেউ গণমাধ্যমের রিপোর্ট সবাই দেখলেই বোঝা যায় যে সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আমরা দুঃখজনকভাবে তারাই যেহেতু টাকার মালিক, ক্ষমতার মালিক, কাজে তাদের জয় জয়কার হয়, হারে সাধারণ মানুষ, হারে দেশ। ধন্যবাদ। হারুন রশিদ, আপনি বলুন যে যেটি বলবার চেষ্টা করলেন, দুদিন বক্তব্যে বলবার চেষ্টা করলেন যে এখানে একটি সিন্ডিকেট, শক্তিশালী সিন্ডিকেট চক্র আছে, এবং যেটি দুজনের আলোচনায় থেকে বেরিয়ে আসছে যে এখানে অর্থাৎ যারা ব্যবস্থাপনার দায়িত্ব আছে তারা সিন্ডিকেটের সদস্য এবং তারা লাভবান হচ্ছেন। যদিও আজকে প্রতিমন্ত্রী বলেছেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আরেকটি কথা তিনি বলেছেন যে তদন্ত কমিটি হবে এবং সংকট সৃষ্টির পেছনে যারা আছে, আমি আবার বলছি যারা পেছনে আছে তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনা হবে। কি বলবেন আপনি? প্রতিমন্ত্রী হয়তো 7 জানুয়ারি নির্বাচনের পরে তো প্রতিমন্ত্রী হয়েছেন, এর আগে বোধহয় তিনি এই প্রতিমন্ত্রী ছিলেন না, যার ফলে এই কথাগুলো বলতে পেরেছেন। আর কিছুদিন থাকলে উনি আর বলবেন না, এটা হচ্ছে আমার কথা। আর কিছুদিন থাকলে উনি বলবেন না, কারণ এই যে শরীফুল বলল, ভাই বললেন, আমি নামগুলো পড়ে শুনেছি যেহেতু পত্রিকায় ছাপাই হয়েছে। এই সিন্ডিকেট আছে, তো এর সামনে কারা আছে? সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, কে উনি 111-এর সময় জানেন তো? আচ্ছা, জেনারেল মাসুদ। নিজামউদ্দিন হাজারি, আওয়ামী লীগের এমপি। বেনজির আহমেদ, মানে এটা কিন্তু বেনজিরের বেনজির না, আইজিপি না, আর এক বেনজির, উনি কিন্তু আবার ছিলেন, এখন কি উনি সভাপতি? সাবেক। আনহ মুস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী, তার স্ত্রী, তার মেয়ে, ক্লিয়ার, স্ত্রী মেয়ে। এখন আমরা তো এখানে বসে কথা বলছি, আপনার কি মনে হয় নাকি এটা যারা করে তারা জানে না? আপনি এর আগে সিন্ডিকেট হয়ে ক্ষতি জানে না সবাই? এখন এটা কনভিন্স হয় কিভাবে? সরকার বলতে কি? সরকার তো কোনো বায়বীয় জিনিস না, সরকার বলতে দায়িত্বপ্রাপ্ত কেউ। সরকার এটা কোন পর্যন্ত কনভিন্স করতে, আমি ঠিক জানি না যে কোন পর্যন্ত কনভিন্স করলে সিন্ডিকেট করা যায়। তাহলে মানুষ কনভিন্স হয় কিসে? মানুষ তো আসলে আপনার এইখানে কনভিন্স হয় যে তিনি অমৃত বাক্য শুনে কনভিন্স হয়ে যান। সুতরাং অর্থের ভাগ বাটোয়ারা সিন্ডিকেট বিভিন্ন জায়গাতে। এই যে 4 জন লোকের নাম আমি বললাম যাদের বিরুদ্ধে অভিযোগ পত্রিকার, আমি যার নাম বললাম, সিন্ডিকেটের আরও যে নাম বললেন ওনারা, তারা হচ্ছে সবসময় অর্গানাইজার। কিন্তু অর্গানাইজাররা তো এটা পারে না, তাদের জন্য শক্তিশালী লোক দরকার। তারা কখনো এদের ঘাড়ে চাপে, এর পরের বার আবার এক মন্ত্রীর ঘাড়ে চাপবে। এই যে সিন্ডিকেটটা যখন হয় তখন এই মন্ত্রী কিন্তু মন্ত্রী, তখন কিন্তু উনি সাবেক না, এটা খেয়াল করবেন। তো সরকারের অর্থমন্ত্রী যখন সিন্ডিকেটে থাকে তাহলে সেটা আপনি থামাবেন কিভাবে? এর দায় কে নেবে? এর দায় সরকারকে নিতে হবে না? আপনি কোথায় রাম শাম যদু মধু কেন খোঁজেন ভাই? ইওর গভর্নমেন্টের লোক, মানে আপনি বলতে চাইছেন কোট আনকোট সরিষার ভিতরে ভূত। কোট আনকোট কি? সরাসরি সরিষার ভিতরে ভূত। আপনি কি কোট আনকোট কি বলতেছেন? আপনি কি সাংবাদিক তো ভুলে গেলেন নাকি সেলিম ভাই? আমি বলছি যে সরকারের মন্ত্রী, মাত্র 7 জানুয়ারি ইলেকশনের পর তিনি মন্ত্রিত্ব না, এমপি আছেন, তিনি এই সিন্ডিকেটের পার্ট। অর্থমন্ত্রী যখন সিন্ডিকেটের পার্ট হয় তাহলে এই সিন্ডিকেট কে ঠেকাবে? এটা একটা লুটপাটের জায়গায় পরিণত হয়েছে। এখানে আপনি নীতি কথা বলবেন না, এখানে আপনি নৈতিকতা বলবেন না। আপনি মনে করতে পারেন যে হঠাৎ করে আর এক বেনজির ধরা খাচ্ছে, এগুলো নিয়ে এত বাকবাকুম করার কিছু নাই সেলিম ভাই। ওয়েট অ্যান্ড সি। আমি একটা কথাই বলি, এর সাথে রিলেটেড বলে, যে উনি চলে গেলেন দেশের বাইরে, এখন 9 তারিখ পর্যন্ত উনি আসেন কিনা আমরা দেখি, তাহলে বুঝবেন যে পায়রা উড়ে গেছে। এটা মানে বিষয়টাকে তাকে সুযোগ দেওয়া হলো, দেখি 9 তারিখে কি হয়। তো আপনার টাকা কামাবে, চলে যাবে, আপনি একটু এক্সিস্টিংটা ধরে দেখেন। এই যে সিন্ডিকেটে যারা আছে, এই 4 জনের নাম যারা পত্রিকা লিখছে, হ্যাঁ, এই 4 জনকে একটু জিজ্ঞাসাবাদ করেন না ডাইকা। তুমি যে এখন 30,000 লোক বাংলাদেশের রাস্তায় কাঁদতেছে, এদের কান্নার কোনো দাম নাই। তাহলে মন্ত্রী যে বলে পেছনের ব্যক্তিগত শাস্তি আওতায় আনা হবে, মন্ত্রী যেটা বললেন, মন্ত্রী তো এগুলো বললেন আমাদের মন্ত্রী রেটরিক্স। আমি আরেকটা বলি, আমি একটা মন্ত্রী কি করেছেন জানি না,
তবে সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সরকারের কন্টিনিউশন আরো 5 বছর হয়েছে, মানে এখানে সরকারের লোকজন পরিবর্তন হয়েছে, সরকার তো অর্থে পরিবর্তন হয়নি। কিন্তু যারা কন্টিনিউশন পার্ট, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না যেন আমার এই বিশ্বাস ভুল হয় যে নতুন জন কোনো ম্যানেজ করেন নাই। ব্যবসাটা তো সহজ না সেলিম ভাই। মানে আমি একটা কথা, অন্য একটা উদাহরণ দিই, এই যে পরিবহন খাতে যে চাঁদাবাজি হয় না, এটা কিন্তু সরকার আসবে, সরকার যাবে, চাঁদাবাজির জায়গা মতো টাকা পৌঁছে দেবে। আপনাকে আমি ওই জায়গার দায়িত্ব দিই, আপনি একদিনের জন্য দায়িত্ব আসলে ভাগটা কিন্তু পেয়ে যাবেন। ওটা সিস্টেম। বাংলাদেশে সততা, অনেস্টি এগুলো সিস্টেমে না আসলেও দুর্নীতি, করাপশন এর আগে মানে এই বিপারগুলো কিন্তু একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য ঈশ্বরই জানেন যে আমরা দুর্নীতি প্রাতিষ্ঠানিক করছি, আমরা করাপশন প্রাতিষ্ঠানিক করছি, আমরা অন্যায় বিচারকে প্রাতিষ্ঠানিক করছি। আমরা একজন লোক র্যাবের ডিজি থাকলো, একজন লোক ডিএমপি কমিশনার হলো, একজন লোক আপনার পুলিশ প্রধান হলো, সে এই সমস্ত দুর্নীতির মচ্ছব করলো, এখন আপনি তদন্ত করছেন, এটা কেউ জানে না? এভরিওয়ান নোজ। তাহলে সরকারের ইন্টারনাল গোয়েন্দা সংস্থা আছে কি করতে? আপনার তো ইন্টেলিজেন্স আছে তো সরকারের। তো তেমনি এই জায়গাগুলোই যেখানে 31,000 মানুষ যেতে পারলো না, তাদের হাহাকার, তাদের ঋণগ্রস্ততা, যদি দায়িত্ব থাকতো সর্বোচ্চ পর্যায় থেকে ওই দেশের সাথে এখন যোগাযোগ করতে, এই সমস্ত বাইরাটা বাদ, সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ স্থাপন করতে দায়ীদের ইতিমধ্যেই আমরা কারাগারে দেখতাম এবং ওদেরকে টেনে হিসড়ে দায়ীদের সামনে এনে জনতার সামনে হাজির করতো। যদি দায় থাকতো, যদি সেই দরদ থাকতো। আমি সেটা বললাম, নাই, সেটা নাই সেলিম ভাই। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আপনি বলুন যে যেখানে, এর কারণটা কি, যেখানে 78,000 টাকা লাগবার কথা, অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার জন্য ওয়ান ওয়ে টিকিটেও একটি দুর্নীতি আছে, একটা বড় ধরনের দুর্নীতি আছে। যেখানে লাগার কথা 33,000 টাকা, সেখানে লাগতেছে 1,20,000 টাকা, এখানে 60,000। তাহলে এখানেও একটা সিন্ডিকেট অর্থাৎ রক্ত চোষণ করছে শ্রমিকদের, অর্থাৎ সাধারণ মানুষের। অন্যদিকে যেখানে 78,000 টাকা লাগবার কথা, সেখানে 6 লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এখানে আপনার ভেরি ইন্টারেস্টিং। আমাদের 2016-18-তে যখন নাকি আপনার এটা সিন্ডিকেশন চালু হলো, পরবর্তীতে আমাদের সাবেক মন্ত্রী মহোদয় জনাব ইমরান সাহেব উনি সংবাদ সম্মেলন করে ডিক্লেয়ার করে দেন লাগবে অ্যারাউন্ড 79,000 এটার টোটাল মাইগ্রেশন কস্ট। হ্যাঁ, দুর্ভাগ্যবশত এটা স্কেলেট করতে 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 লাস্ট এসে ঠেকলো 6 লাখে। আমি ব্রেকডাউনটা দিচ্ছি আপনাকে। একটা ভিসা আমাদের দের টু উইংস অফ ইট, দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এটাকে। ভিসাটা আমাদের প্রকিউর করতে হয় মালয়েশিয়া থেকে, ঠিক আছে? মালয়েশিয়া কোনো কোম্পানির অধীনে ভিসাগুলি হয়, অ্যাপ্রুভাল হয়। সেই ভিসাগুলি যখন অ্যাপ্রুভাল হয়, এটা লেভি প্রদান করতে হয়। সেই লেভিটা আমরা ইকুইভ্যালেন্সি, আমাদেরও কোড অফ কন্ডাক্টের সমস্যা আছে, আমরা গায়ে পড়ে তাদের লেভিটা দিতে যাই, লেভিটা দিয়ে আমরা ব্লক করে ফেলি এই ভিসাটা, আমি নেব এই ভিসাগুলি, ঠিক আছে? এই লেভি এবং মালিককে দিতে হয় একটা অ্যামাউন্ট, সেই মিলিয়ে আসে আপনার 5 থেকে 6,000 রিঙ্গিত স্টেটে চলে গেলো। এখানে 1,60,000 টাকা চলে গেল এখানে। পরবর্তীতে আসেন আপনার বাংলাদেশে আসবেন, আসার পরে মেডিকেল দিতে হবে আপনাকে 10 থেকে 12,000 টাকা। মাইগ্রাম বলে একটা কথা আছে, আপনার নাম পোস্টিং করবো অনলাইনে, মাইগ্রামে দিতে হবে 12,000 টাকা। তারপরে আপনার এই জেনারেল সিন্ডিকেটটা করেছেন এই টাকার জন্য, তাদেরকে স্ট্রেট অ্যাওয়ে পৃথিবীতে ওরা এত বড় একটা লোপাট আমার মনে হয় খুব কমই হয়েছে, যেখানে ইউ আর নট আনসারেবল, ট্যাক্স দিতে হয় না, এখানে ট্যাক্সেবল না, ভ্যাট নাই, কিছু নাই। এখানে প্রতি যাত্রী 1,42,000 থেকে নিয়ে 1,60,000 পর্যন্ত ওরা যারা নাকি উদ্যোক্তা এই সিন্ডিকেটের, তাদের অফিসে দিয়ে আসতে হয়েছে। এই টাকাটা দিলে আপনার ভিসা, অনলাইন থেকে আপনার ভিসাটা পেতেন আপনি, ঠিক আছে? এখানে গেল আপনার 1,60,000, ওখানে গেলো 1,60,000, 3,20,000। ঢাকাতে টিকিট ধরেন আরও 1 লাখ, 4,20,000। এখান থেকে ধরেন আপনার মিডলম্যানের 60,000, রিক্রুটেন্সির প্রফিট সবচেয়ে কম। ইন্টারেস্টিং, রিক্রুটেন্সির প্রফিট সবচেয়ে কম এখানে। আপনি নিচ্ছেন মাত্র 50,000, বাট ইউ আর লেটিং আদার্স আর্ন 3 বা 4 লেয়ার মাল্টিপল। আমি রিক্রুটেন্স, আমি ব্যবসা করি না মালয়েশিয়াতে, আমি এনটি সিন্ডিকেটের নাম্বার 1 অফ দ্য টপ ফিউ ম্যান। আপনার 50,000 টাকা আপনার প্রফিট, সাবেজেন 2-3 হাত ঘুরে আসে, তারা নিয়ে গেছে 60,000। যারা নাকি উদ্যোক্তা সিন্ডিকেটের, তাদের অদৃশ্য চাঁদা 1,60,000, ভিসার দামে এত। ফুল প্রসেসে আপনি একটা গরিব লোকের টাকা, তার সব কিছু সব বিসর্জন দিয়ে, সুদে টাকা নিয়ে, জমি জমা বিক্রি করে সে
সেটা সর্বগুলো টাকাটা সে সংগ্রহ করলো। এ টাকাতে আপনার ইউর বেনিফিশিয়ারি অনলি বাই 50,000, বাকি টাকাটা বাইরে চলে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে এত একটা অন্যায় করি বা অন্যায়তে যারা নাকি সম্পৃক্ত হয়েছে, প্রকাশ্যে ঘটনাটা এটা ব্রড প্রপার্টি। আমরা প্রেস কনফারেন্স করেছি। আপনারা কি এই ব্যাপারে কোনো আমি বলি আপনাকে, আমি বলছি এর ব্যাপারে আমরা রিড করেছি, আমরা রিড করেছি জাস্টিস। আর আপনি বলেন আইন কানুন, সেই স্টেট বলতেছে বাইরের সহসভাপতি যে এটা ব্রড ডেলাইটে দিনের আলোতে ডাকাতি হচ্ছে, আর আপনি আইন কানুন মন্ত্রীর কথাগুলো বলতেছেন। আমি বলছি সরকারের উচ্চ পর্যায়ে তো না না বলছি মানে বাইরের ভাইস প্রেসিডেন্ট বলতেছে প্রকাশ্য দিবালোকে ডাকাতি। না না গিভ মি আর আপনি বলতেছেন মন্ত্রী কি বললো? ঠিক আছে, ওই জাস্টিস আমরা 2000 এবং এই মন্ত্রীরা সবামূলই এই একই কথা বলেছে যে আমরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবার বলতে দিন, আপনি কোনোদিনও শুনবেন না এই সিন্ডিকেটের কারো বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেওয়া হয়েছে। বলি আপনাকে, এই যে যখন নাকি আপনার এই যে কোন পয়েন্টে ছিলাম, ডাকাতি 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 হলো না, আমরা ভালো একটা পয়েন্টে ছিলাম যে কি হবে এই টিকিট এখানে দিয়ে আপনার এই টাকাটা আসতেছে, আবার টিকিটের ক্ষেত্রে এটা জালিয়াতি, অর্থাৎ টিকিটে জালিয়াতি। মেডিকেলে 30,000 টাকা টিকিট, মেডিকেলে ম্যাক্সিমাম খরচ 3,000, তারা নিচ্ছে 10 থেকে 11,000। লোক যাবে আপনার 4 লক্ষ, মেডিকেল হচ্ছে 11 লক্ষ। শুধু মেডিকেলেই এই সিন্ডিকেট হোতারা 6 থেকে 7,000, এক্সাক্ট সিকেটটা বলতে পারবো না। আপনি যেহেতু এই 8,000 করে আপনার মার্জিন পার ওয়ার্কার, 8,000 ইন্টু 8 লাখ সারপ্লাস মেডিকেল হয়েছে। কেন ভাই জানতেন? মানে রক্তের সুইমিং পুল হয়ে গেছে। সিন্ডিকেট তো শুধু পাঠান না, মেডিকেলের সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট এখানে হয়েছে। মানে স্বীকৃত সিন্ডিকেটগুলো প্রকাশ্য দেওয়ালকের মতো সবগুলি। আচ্ছা, আমি আপনার কাছে একটু মালয়েশিয়ায় আমি একটু আছে পাবেল সারোয়ার, একটি অর্গানাইজেশন নির্বাহী সদস্য। পাবেল স্যার, আপনি নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, যারা বাংলাদেশে যায়, আমরা জানি যে অনেকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাচ্ছে, কিন্তু তারা চাকরি পায় না, পেলেও কিছুদিন পরেই তারা চাকরিচ্যুত হয় এবং মানবেতর জীবনযাপন করে। এই বিষয়টি যদি বলেন যে তারা আসলে কি পর্যায়ে আছে যারা যাচ্ছে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আলোচনা শুনছিলাম। সো এখানে ম্যান পাওয়ার বিজনেসের এক্সপার্ট লোকজন আর সবাই আছেন, বয়োজ্যেষ্ঠরা, তারা এই বিষয়টা ইতিমধ্যে অনেক ডিপ আলোচনা করেছেন। আমি এই প্রসঙ্গটাই যাচ্ছি না। আমি একজন প্রবাসী হিসেবে মালয়েশিয়াতে প্রায় 7 বছর ধরে আছি এবং আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চিত্রটা আপনি বলুন। জি জি জি, আমি সেই দিকেই আলোকপাত করছি। সো এখানে যে চিত্রটা হয়েছে যে দুটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমরা লাস্ট 2-3 ইয়ার্স ধরে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স, যে জিনিসটা আমরা দেখছি যে প্রচুর লোকজন মালয়েশিয়াতে আসছে, প্রায় 4.5 লাখের মতো মানুষ আসছে। এবং আমরা ধরেন যদি কোথাও রেস্টুরেন্টে খেতে যাই বা কোনো শপিং মলে যাই, যদি কোনো প্রবাসী ভাইয়ের সাথে দেখা হয়, তাদের একটা অভিযোগ যে বাংলাদেশ থেকে 5.5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আসছি, যে কোম্পানিতে আসছি ওই কোম্পানিতে কাজ করতে পারছি না। কেন? ওই কোম্পানি থেকে আমি হচ্ছে তার যে খরচ করে যে আসছে এই টাকাটা তো আসলে তাকে রিকভার করতে হবে। সো রিকভার করার জন্য সে কি করতেছে, অন্য জায়গায় কাজ করতেছে, বা যে কমিটমেন্ট দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে সেই কমিটমেন্টে আসলে ওই কোম্পানি রাখে নাই, বাধ্য হয়ে তাকে ভিন্ন জায়গায় হচ্ছে কাজ করতে হচ্ছে। এবং আপনারা যদি পত্রপত্রিকা খেয়াল করেন তাহলে দেখবেন যে মালয়েশিয়াতে খুব রিসেন্টলি ব্যাপক ধরপাকড় হচ্ছে। কারণ আপনি যে কোম্পানির অধীনে ভিসা নিয়ে আসছেন, আপনি তো আরেকটা কোম্পানিতে কাজ করতে পারেন না। এবং আপনারা দেখেছেন যে আমি যদি সামাজিক দৃষ্টিকোণ থেকেও বলি যে গত 1-2 বছর এত বাংলাদেশি আসছে এবং কাজ না পাওয়ার কারণে তারা দেখা যাচ্ছে কেএলসিসির পানিতে নেমে টিকটক করতেছে। সো এটা আমাদের যে লোকাল ফ্রেন্ডরা আছে, মানে মালয়েশিয়ান বন্ধুরা যারা আছে, তারা কিন্তু এটা নিয়ে ক্রিটিসাইজ করতেছে। হ্যাঁ, এটা একটা নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের গোটা জাতির উপর পড়তেছে। এবং যদি গত 2 দিনের এয়ারপোর্টের চিত্র আপনি চিন্তা করেন, হ্যাঁ, যে আপনার ধরেন ইমার্জেন্সি একটা কারণে একজনের বাংলাদেশে যাওয়া দরকার বা বাংলাদেশ থেকে আসা দরকার, সে ওয়ার্কার না বা আমাদের শ্রমিক ভাই না, একজন প্রফেশনাল বা তার একটা কাজে যাওয়া আসা দরকার। টিকেটের যে প্রাইস, সামনে আপনারা জানেন যে ঈদ, হ্যাঁ, যে টিকেটের যে আকাশচুম্বী প্রাইস, হঠাৎ করে আগে যখন আমরা মালয়েশিয়াতে আসতাম তখন টিকেটের প্রাইস ছিল বাংলাদেশি টাকায় 25 থেকে 30,000 টাকা। সেই টিকেট এখন থাইল্যান্ড হয়েও যদি আপনি ট্রানজিট নিয়েও আসেন গত 1-2 দিনের মধ্যে, তাও 1.5 লাখ টাকার মতো। সো এই বিষয়গুলো আসলে আমাদের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। আর আপনি কাজের যে বিষয়টা বলছেন যে যারা প্রপার কোম্পানিতে আসছেন, মিশ্র প্রতিক্রিয়া আছে। যেহেতু বিভিন্ন কারণে আমার অফিসিয়াল কাজেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভেশনে যাই, তো গেলে যারা প্রপার কোম্পানিতে আসছে, প্রপার ভিসা নিয়ে আসছে, তারা কিন্তু ভালো স্যালারি পাচ্ছে বা ভালো জায়গায় আছে। বাট যারা
আপনার দালালের খপ্পর বা আপনারা যে সিন্ডিকেট নিয়ে গল্পটা করছেন, আলোচনাটা করছেন, যে তাদের মাধ্যমে যারা আসছে, যে কোনোভাবে মালয়েশিয়াতে এসে তাদেরকে ছেড়ে দিল, বিষয়টা এরকম যে আমার দায়িত্ব শেষ। তারা তো রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যাচ্ছে এবং তারা চাকরিচ্যুত হচ্ছে, চাকরি পাচ্ছে না, এই খবরগুলো আমরা এসেছি। এই খবরটা বাস্তব। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনার যারা প্রপারলি আসছে, ভালো কোম্পানিতে আসছে, তারা যেমন কাজ পাচ্ছে, এবং বিশাল একটা অংশের অভিযোগ, আমি যেমনটা বললাম যে আমরা রেস্টুরেন্টে যদি খেতে যাই বা কোনো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় যাই, তাহলে বাংলাদেশি ভাইদের একটা অভিযোগ থাকে যে আমি কলিং এ 6 মাস আগে মালয়েশিয়াতে আসছি, 4 মাস ধরে এই বসা, ভাই কোনো কাজ থাকলে আমাকে একটু রেফার করিয়েন। তো এই ধরনের প্রতিক্রিয়াটাও বা ওখানে নিয়ে ছেড়ে দেয় তারা, আর কি এটা বলতে চেয়েছেন? আমি এটাই বলতে চেয়েছি যে কিছু কোম্পানি, আপনি এখন বলেন যে ওদের অবস্থাটা কি এখন, যারা বাংলাদেশি আছে, যারা অসহায় অবস্থায় আছে, মানবতার জীবনযাপন করছে, তারা কি অবস্থায় আছে সামগ্রিকভাবে, এখন কি চিত্রটা কি? কিছু অংশ তো ভালো আছে। হ্যাঁ, অবশ্যই কিছু অংশ ভালো আছে, এবং কিছু অংশ যারা কাজ পাচ্ছে না, তারা মানবতার জীবনযাপন করছে। হয়তোবা তারা বাংলাদেশ থেকে আবার লোন করে টাকা নিয়ে আসছে, এসে তারা, কারণ তারা তো এখন চাইলেও দেশে ফেরত যেতে পারছে না, তো তাদের জন্য আসলে এটা কষ্টকর হয়ে যাচ্ছে যে আসলো একটা কমিটমেন্টের উপর, আসার পর তারা কাজ পেল না। এই যে একটা ঋণের বোঝা নিয়ে তারা মালয়েশিয়াতে আসলো। আচ্ছা পাবেল স্যার, একটা ছোট প্রশ্ন উত্তর দিন। ওখানে এমবিসির বিরুদ্ধে অভিযোগ আছে যে এমবিসি ওখানে সহযোগিতা করছে না, বা তারাও সিন্ডিকেটের সঙ্গে কিছু কিছু অংশ জড়িত থাকে, কিছু কিছু ব্যক্তি থাকে। এই ব্যাপারে আপনি যদি বলেন, তারা কি সঠিক সহযোগিতা করছে? আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগের সাথে একমত না। কারণ হচ্ছে আপনারা যদি রিসেন্ট নিউজ দেখেন যে আমাদের মাননীয় হাই কমিশনার গতকাল সারা রাত ধরে উনি হচ্ছে কেএলএ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলেন, উনি সশরীরে ছিলেন। আর এই শ্রমবাজার ওপেন হওয়ার পর আসলে 2 জন মাননীয় হাই কমিশনার চেঞ্জ হয়েছেন। সো আমি ব্যক্তিগতভাবে দেখেছি, মানে আমার এরিয়াটা যেহেতু ছোট, আমি ম্যান পাওয়ার বিজনেসটা হয়তো বা এক্সপার্ট না, আমি বুঝি না, বাট এজ এ এমবিসি আমি এমবিসির রেসপন্স কিন্তু মানে যে প্রবাসী ভালোই দেখেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রবাসীদের কথা শুনছেন। ইভেন আমি গত সপ্তাহে 12 তারিখে আমি এমবিসির সাথে পেনাং রাজ্যে গিয়েছিলাম, ওখানে আমাদের মাননীয় হাই কমিশনার এবং লেবার কাউন্সিলর গিয়েছিলেন। তারা প্রবাসীদের সাথে অভিযোগের কথা তারা শুনেছেন এবং তাদের অভিযোগগুলোকে তারা লিখে নিয়ে এসেছেন। তো আমার কাছে তো মনে হয়েছে এমবিসি হচ্ছে, বিশেষ করে আমাদের মাননীয় হাই কমিশনার, উনি খুবই প্রোঅ্যাক্টিভ প্রবাসীদের সমস্যা শোনার ক্ষেত্রে এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে। তাহলে যে অভিযোগটা করা হয় সে ব্যাপারে কি আপনি কি একমত? যে আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগটার সাথে একমত না। এখন এমবিসিতে প্রায় 30-35 জনের বেশি মানুষ আছেন। সো আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স দেখা পাই নাই এরকম, সো আমি এই অভিযোগটার সাথে একমত না। কোন অভিযোগে আপনি পান নাই এমবিসির বিরুদ্ধে? আমি ব্যক্তিগতভাবে পাই নাই, তবে কমিউনিটিতে তো অনেক ধরনের পজিটিভ নেগেটিভ আলোচনা আছে। বাট আমি ব্যক্তিগতভাবে যেমন বললাম যে গত সপ্তাহে আমি এমবিসির সাথে একটা প্রোগ্রাম করে আসলাম, মাননীয় হাই কমিশনার নিজেই হচ্ছে প্রবাসীদের সাথে দীর্ঘক্ষণ সময় দিলেন, ওনাদের অভিযোগগুলো লিখে নিয়ে আসলেন। প্রবাসীদের ব্যাপক অভিযোগ হাই কমিশনারকে বললো, হাই কমিশন তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধানের কথা বললেন, কিছু উনি বললেন যে সংশ্লিষ্ট অফিসার ওনাদের সাথে যোগাযোগ করবেন। বাট আপনি তো জানেন যে হচ্ছে এখানে অনেক অফিসার হাই কমিশনে, সো অভিযোগ তো আছেই, হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগ আছে। যেমন একজন প্রবাসী হিসেবে শুধুমাত্র শ্রমবাজার না, আমাদের সেবার ক্ষেত্রেও অনেক প্রবাসীর অভিযোগ আছে। সো আমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার চোখে হাই কমিশনকে খুব প্রোঅ্যাক্টিভ মনে হয়েছে প্রবাসীদের সমস্যার সমাধানে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আছি শরীফুল হাসান, আপনি কি বলবেন যে যেটি বলা হলো যে টিকিটের একটি সিন্ডিকেট আছে, তারপরে দালালের হাত ঘুরে ঘুরে যেখানে ৭৮,০০০ টাকার যে অর্থাৎ যেতে লাগে সেখানে ৬ লক্ষ টাকা লাগছে, নানা রকম হয়রানি এবং প্রকাশ্য দুর্নীতি, লুণ্ঠন, যেটা হারুন রশিদ বলেন যে ডাকাতি দিনে দুপুরে চলছে এবং বন্ধ হচ্ছে না, অনেক আগে থেকেই সেটি চলে আসছে। তাহলে এটি কেন আসলে এখন ৩১,০০০ মানুষ যেতে পারলো না? যুক্তরাষ্ট্রের ভিত্তিক একটি গবেষণা অর্গানাইজেশন বলেছে যে এই প্রক্রিয়ায় ৫.৫ লাখ অর্থাৎ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে $1 বিলিয়ন অবৈধ বাণিজ্য হয়েছে। কি বলবেন, কেন তাহলে এগুলো হচ্ছে বা বন্ধ করা যাচ্ছে না? না, ডেফিনেটলি এটা তো $1 বিলিয়ন বাণিজ্য। কিন্তু আপনি আমাকে প্রথম বলেন, বাংলাদেশ বা মালয়েশিয়া কোথাও কি যুদ্ধ চলছে? দুটো দেশে তো পরিস্থিতি স্বাভাবিক। তো যুদ্ধ চলছে না, স্বাভাবিক পরিস্থিতিতে একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার লোক বসে আছে ঢাকা এবং মালয়েশিয়ায়, এগুলো আপনি যুদ্ধোত্তর পরিস্থিতি দেখেন। এই যে মানে কি ভয়ানক পরিস্থিতি হলে ৩০,০০০, ওখানে ২০,০০০, আমরা সঠিক সংখ্যাটা ৩০,০০০ না কম না বেশি সেটা আমরা জানি না, কিন্তু একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার লোক হাহাকার বসছে,
ওইখানে গিয়ে বিমানবন্দরে দুর্ভোগ করছে। আমি যে বললাম দিন শেষে হারে বাংলাদেশ আর বাংলাদেশের সাধারণ মানুষ, আর কোটি টাকার বিলিয়নের বাণিজ্য করে একদল মানুষ সিন্ডিকেট। এবং আপনি দেখবেন এই যে সিন্ডিকেটের 10-15 জন লোক আছে, মন্ত্রণালয় বলেন, দূতাবাসে বলেন, সব জায়গায় তারাই প্রভাবশালী, তারাই সবচেয়ে। হারুন ভাই যেটা বলেন, যখন সরকারের কোনো একজন মধ্যমন্ত্রী এমপি চান, হাইকমিশনের চেয়ে তো অর্থমন্ত্রী এমপিরা তো বড়, তো তারা তো যেভাবে চায় সেভাবে হয়। আপনি যদি শুধুমাত্র কিছু না করেও মালয়েশিয়ায় গত 15 বছরে 10 বছরে বা এই 2015 থেকে শুরু এই দুইবার সিন্ডিকেটের ক্ষেত্রে কি হয়েছে শুধু যদি পত্রিকার রিপোর্ট নেন, তাহলেই আপনি বুঝবেন পৃথিবীর ইতিহাসে কর্মী নিয়োগের নিয়ে এরকম দুর্বৃত্তা লুটপাট হয়েছে কিনা আমার জানা নেই। এবং এটা জানার পরে আমি নিজে এখন হয়েছে কি, আপনার সাংবাদিক হিসেবে আপনি যদি না লিখতে চান, না বলতে চান, আপনাকে তারাও টাকা দিবে। এখন তারপরেও গণমাধ্যমে যে এত রিপোর্ট হওয়ার পরে আমরা কি ব্যবস্থাটা নিয়েছি? কিছু না, যে কোনো মানুষ এই দেশের সাধারণ লিখতে পারে, পড়তে পারে, এরকম একজনকে যদি আপনি একটু গবেষণা করান মালয়েশিয়ায় কি হয়েছে, আপনি দুর্বৃত্তায়নের যে চিত্র পাবেন। পৃথিবীর কোনো দেশের রিক্রুটমেন্ট এটা হয় না। মালয়েশিয়া আরও অনেক দেশের কর্মী যে আর কথা হয় না, কেন এটা মালয়েশিয়া করে? এই যে আপনি হঠাৎ করে প্রশ্ন করলেন, শেষ করি, কেন মালয়েশিয়া আজকে এটা বন্ধ হয়ে গেল? বন্ধ কিন্তু হয় না, বন্ধ আপনি এইবারের জন্য করেছেন। আপনার এখন আবার আলোচনা চলবে, আবার একটা সিন্ডিকেট হবে, আবার সবাই টাকা নেবে, কারণ নতুন ক্ষমতা। যখনই মালয়েশিয়ার টাকার দরকার হয়, যখনই টাকার দরকার হয়, আপনি তখন এই পদ্ধতিতে বাংলাদেশের থেকে লোক নেওয়া হয়। এখন প্রশ্ন আমি আপনাকে বলি, এই যে 78,000 লোক যে 5.5 লাখ টাকা গেল, এই জন্য কি আমাদের সরকারের দায়িত্বশীল কর্মকর্তা, আমাদের রেগুলেটরি অথরিটি, আমাদের কারো একজনের একটা বিচার হয়েছে? হয়নি এবং কোনদিন হবে? আমি আসবো একটু বিরতির পরে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় বৈদেশিক শ্রমবাজারে সিন্ডিকেট। ফিরছে আলোচনায়। এই পর্যায়ে যাচ্ছি হারুন রশিদ, আপনার কাছে আমি যাই। আপনি বলুন যে এত কিছু, অর্থাৎ 2000, আমরা যদি সামান্য পেছনের দিকে যাই, সেখানে দেখব যে 2009 সালে কিন্তু একই ঘটনায় সিন্ডিকেটের কারণে বন্ধ করা হয়েছিল, 2018-তে বন্ধ হয়েছে এবং আবার বন্ধ হলো। তাহলে একই ঘটনায় আবার বন্ধ হচ্ছে, আবার খুঁজছে, কিন্তু সিন্ডিকেটের জায়গায় থেকে যাচ্ছে। কারণ কি? গণমাধ্যমে আসছে, অর্থাৎ গ্রামের দরিদ্র কৃষক শ্রমিক তারা সর্বশান্ত হচ্ছে। আর একটি খবর হচ্ছে যে তারা লোন নিয়ে, অর্থাৎ মাইক্রো ক্রেডিট নিয়ে তারা সর্বশান্ত হচ্ছে, কেউ আত্মহত্যার হুমকি দিচ্ছে। এত কিছু জানার পরেও কেন এগুলো বন্ধ হচ্ছে না? কেন? ওই যে আমি খুব সংক্ষেপে বলি, ওই যে রাজার কাছে তার এক রাজা তার মানে সেনাপতি যুদ্ধে হেরে গেছে। তো সেনাপতিকে বলছে যে যুদ্ধে হারার কি কারণ? বলছে 101টা কারণ। প্রথম কারণটা বলো। বলছে প্রথম কারণ হলো আমাদের কামানে গোলা ছিল না। তো রাজা বলছে আর তো কারণ বলতে হবে না, আপনার কামানে গোলা নাই, অর্থাৎ আপনি এটা বন্ধ করতে চান না ভাই। হ্যাঁ, লোক চেঞ্জ হয়, মানে এটার সাথে ক্ষমতার সাথে সম্পর্ক। তো আপনার টাকা যখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট করতে হয় কোথাও থেকে, এটাকে বলে টাকা। শব্দটা খুব ইন্টারেস্টিং। আমরা ওই যে আপনার যখন আপনি ওই যে শিল্প বিপ্লবের আগের যুগে যে কৃষকদের টাকা অ্যাপ্রোপ্রিয়েট করতো, যে খাজনার টাকা অ্যাপ্রোপ্রিয়েট করতো, তেমনি হচ্ছে এটা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা তারা সংগ্রহ করে। এটা লুণ্ঠন শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। তো সেইটার জন্য ধরেন ক্ষমতা লাগে। আপনি কখন দেখবেন, আর সবসময় খেয়াল করবেন, করাপশন নানা ধরনের আছে, ছোট বড়, কিন্তু বিগ করাপশন বিগ পাওয়ার, এটা সবসময় মনে রাখবেন। হারুন, আপনি বলেন যে যেখানে বাংলাদেশ রাষ্ট্র যেখানে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বিভিন্ন ইস্যুতে, সেক্ষেত্রে এই সিন্ডিকেটকে এত শক্তিশালী, যেখানে আমেরিকাকে চ্যালেঞ্জ করা যায় না। রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের বাইরে অন্য জিনিস। রাষ্ট্রের ভিতরে কোনো সিন্ডিকেটই রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে না, এটা আমি বলি। সরকার হচ্ছে এমন একটি ক্ষমতাবান জিনিস, সরকারকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু আমি কিন্তু এর আগেও আপনাকে বলেছি যে ক্ষমতার যারা ভেতরে থাকে তাদের কেউ কেউ যদি সিন্ডিকেটে ঢুকে যায়, তাদের কেউ কেউ যদি এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করে, অথবা তারা কেউ কেউ যদি এটার ভাগিদার হয়, তখন আপনি রাষ্ট্রকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। ইনসাইড রাষ্ট্রের সম্ভব না। সরকার খুব বড় জিনিস না, এটা তো দুর্বৃত্তের অংশ, সেটাকে চ্যালেঞ্জ করাই যেতে পারে, সেটাকে বন্ধ করা যেতেই পারে। সেটা হচ্ছে, আমি বলছি যে তারা সরকারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না। আমি বললাম যে ক্ষমতার উৎসর জায়গাটা কোথায়। আপনি বারবার ভুলে যান, সেটি হচ্ছে এই যে সিন্ডিকেটটা, এটা ক্রিয়েট হয়েছে ওই যে আমি নাম বললাম, তিনি তখন মন্ত্রী ছিলেন। সুতরাং আমি সেটাই বলছি যে এখানে তারা সরকারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, এরা সরকারের একটি ক্ষুদ্র ক্ষমতা তারা ব্যবহার করে এই কাজটা করেছে।
অথবা সরকারের সর্বোচ্চ জায়গায় এটা বুঝাইছে, কোথায় কি বুঝাইছে। অর্থাৎ আপনি বাইরে থেকে এসে সরকারকে কেউ চ্যালেঞ্জ করেন না, আমি কিন্তু বারবার এটা বলছি। কিন্তু আমি বলি যে এই যে সিন্ডিকেটের এক গ্রুপ অর্গানাইজার, ধরেন আছে না কিছু লোক সবখানেই তো জ্ঞানই আছে, জ্ঞান বুদ্ধি তাদের, সিন্ডিকেট কিভাবে করতে হয়। যেমন একজন বুদ্ধিজীবী, সিন্ডিকেট বুদ্ধিজীবী, যিনি কিভাবে এটা করতে হবে, আমি নামগুলো বলি, তো উনি এটার পুরো পরিকল্পনা করলেন। তাহলে এখন কি লাগবে? এখন লাগবে পাওয়ার। এটা করতে হলে তো আপনাকে পুট করতে হবে। তো যার এই ক্ষমতা আছে তাকে তখন তার অংশ ভাগ হইলো, ভাগ হবে। তো তিনি দেখলেন যে ওই যে সিন্ডিকেট করে ওর কিন্তু কষ্ট আছে ভাই, ওরও কিন্তু শ্রম আছে, কিন্তু যিনি আমার মতো পাওয়ারে বসে থাকবেন তার কোনোই কষ্ট নেই সেলিম ভাই। উনি যদি ওকে করেন 100 কোটি টাকা এমনিতে আসবে। এরকম বিনা পরিশ্রমে কে আয় করতে পারে এই দিনে? বাংলাদেশ একটা স্বর্গরাজ্য, বাংলাদেশ একটা মৎস্যবের জায়গা, যে আপনি শুধুমাত্র দিয়ে দিলেন, টাকা আসতে থাকলো, টাকা আসতে থাকলো। তাহলে কিভাবে হয় সেলিম ভাই? এই যে চারজনের নাম বলছি তাদের লাইসেন্স বোধহয় 18 সালে তারা কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে গেছিলেন, 100 কোটি টাকা। 100 কোটি টাকা। তাহলে কি দরকার আপনার? আপনি 3 বছরে 100 কোটি বা 13,000 কোটি টাকা একটা হিসাব দিছে, তারপরে এখান থেকে যদি আমি 1,000 কোটি টাকা পাই আর কি লাগে? এটা নিয়ে গেল। তো টাকায় তো টাকা সেলিম ভাই, তো মানে খালি টাকা 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 আর টাকা। খালি সমস্যাটা হচ্ছে যে এই সাধারণ মানুষের কান্না, আমি হাসি, মানে আমার লজ্জা হওয়া উচিত। এই এয়ারপোর্টে ধরেন মানুষ তাকিয়ে আছে বিমানের জন্য। আপনি এটা বাংলাদেশ, এটা ডিজিটাল বাংলাদেশ। আমি দেখেন কোনো যুদ্ধ পরিস্থিতি না, মানে এটা কি বাংলাদেশের জন্য একটা বিব্রতকর অবস্থা না? সারা দুনিয়া দেখছে না যেখানে এয়ারপোর্টে লোক বিমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ মনে করবে খাদ্যের জন্য তাকিয়েছে, না, উঠতে চায়, তাদের কাজকে দেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে, তাদেরকে বিদেশে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে। কারা নিয়েছে? তারা হচ্ছে ক্ষমতাবান মানুষ। তাহলে বাংলাদেশে আপনি এখন যেটা হচ্ছে, এখন যে ঘটনাটা ঘটছে আপনার, আমি সোজা বাংলায় একটা কথা বলি যে আপনি যদি ফরাসি বিপ্লব দেখেন আর একই সঙ্গে ইংলিশ বিপ্লব দেখেন, ইংলিশ বিপ্লব আর ফরাসি বিপ্লবের মধ্যে পার্থক্য আছে। আপনি তো জানেন এটা। ইংলিশ বিপ্লবে কিন্তু বুর্জোয়াদের সাথে রাজতন্ত্রের একটি মিল হয়েছিল। কি মিল হয়েছিল? যে একটা পোশাকি রাজতন্ত্র থাকবে। ওখানে কিন্তু কৃষকদের নামে ওই ইংলিশ বিপ্লব হয়েছিল, ওখানে গৃহযুদ্ধ হয়েছিল। আমাদের দেশে যাই বলেন না কেন, একটি সিন্ডিকেট হয়। কাদের নামে? কৃষকের নামে, শ্রমিকের নামে। খায় কে? ওই সিন্ডিকেটের সদস্যরা। কৃষক শ্রমিকের কোনোই ভাগ্যের পরিবর্তন হয় না। ধন্যবাদ। রাজিদুল ইসলাম, আপনি বলুন যে যেখানে অর্থাৎ একটি অভিযোগ আছে সরকারের পক্ষ থেকে করা হয়েছে যে এই যে 5 লক্ষ যে শ্রমিক গিয়ে যাবে, অর্থাৎ এই বিপর্যয়ের কারণ হচ্ছে বাইরা, কারণ বাইরের কাছে লিস্ট চাওয়া হয়েছিল কারা যাচ্ছে, সেই অর্থাৎ তালিকা তাদের সরকারকে দেওয়া হয়নি বলে তারা স্কেডিউল, যেটা বিমানের স্কেডিউল, যেটা ঠিক করতে পারে না বলে আজকের এই বিপর্যয় প্রসঙ্গে একটি প্রশ্ন। আর একটি হচ্ছে যেটি মন্ত্রী বলেছেন যে যারা অর্থাৎ যেতে পারেনি তাদের অর্থ ফেরত দেবে বাইরা। তাহলে যদি 10টি থেকে 25টা অর্গানাইজেশন থেকে থাকে তাহলে বাইরা কেন এই দায়িত্ব নিয়ে যাবে বা নেবেন কিনা আপনারা? দুটি প্রশ্ন। আপনার দুটো প্রশ্ন আমি দুটো অংশ করে নিচ্ছি। যে বাইরার সম্পৃক্ততা, বাইরার সদস্য বা ম্যান্ডেটরি, কিন্তু কোনো সদস্যর কর্মকাণ্ডের জন্য বাইরা মোটেও রেসপন্সিবল না, হওয়ার কথাও না। তো এখানে এটা জানি না কোন উদ্ধৃতিতে এবং কাকে কোট করা হয়েছে না। মাননীয় মন্ত্রী বলেছেন যে বাইরা দিবে, যারা যেতে পারেনি তাদের অর্থ ফেরত দেওয়া হবে, বাইরা ফেরত। এটা হয়তো ওনার জিনিসটা এভাবে এসছে যে যেহেতু আপনার আমাদের যিনি হোতা এটার, আমাদের রুহুল আমিন স্বপন সাহেব, উনি বাইরের ইসি মেম্বার, বর্তমানে বাইরের ইসি মেম্বার। উনি বাইরের মেম্বার থাকা অবস্থায় হয়তো সেটা উনি মিন করেছেন, বিকজ উনি মধ্যে একদম নতুন, উনি এটা নিটিগিটি এখনো বুঝে উঠতে পারেন না। সেটাতে প্রতিবাদের বিষয় যে মন্ত্রী নতুন কি পুরান সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে মন্ত্রী বলেছেন মন্ত্রী নতুন না, এটা সবাই ঘাড়ে চাপায় দিল একা দায়িত্ব। এটা তো এটা উনি কিভাবে বলেছেন? এত টাকা তো বাইরে নাই, বাইরে দেবেন ব্যাক। ফর এক্সাম্পল, আমি একটা লোক পাঠাইনি মালয়েশিয়া, আপনি কেন দিতে যাবেন? আমি কেন? শুড আই বিয়ার দেয়ার বার্ডেন? একইভাবে বাইরের যেটা মানে একটা সিন্ডিকেট অর্থ আত্মসাৎ করলো, এখন দিতে হবে, আপনাকে দিতে হবে। আপনাকে কথায় দায়ীদের আড়াল করার চেষ্টা আমি দেখতে পাই। আমি আরো আড়াল করার চেষ্টা আমি দেখতে পাই। বাইরেতে যখন মালয়েশিয়ার সিন্ডিকেট শুরু হলো, একটা এজিএম এর নিয়ম করা হলো যে প্রতিটি লোকের বিপরীতে 1000 টাকা করে একটা ডোনেশন দেওয়া হয়, বাইরেতে কন্ট্রিবিউট করা হবে। এবং যারা বাইরের হোতা, যারা এমনি হাজার কোটি টাকা নিয়ে গেছে, বাইরের একজনের 30 লাখ 40 লাখ 50 লক্ষ টাকা বাকি, তারা এই চাঁদা বন্ধ দেয়নি, বাইরের যে সাবস্ক্রিপশন সেটা বন্ধ দেয়নি। যে সমস্ত মেম্বাররা যারা নাকি আজকে গিলটি, দে আর ফাউন্ড টু বি অ্যাবসলিউটলি গিলটি অ্যান্ড কারাপ্ট, তাদের দায়িত্ব বাইরে কেন নেবে? এটা কোনো সুযোগই নাই। এটা হয়তো উনি কি মিন করে বলেছেন, আমার এটা বোধগম্য না। অ্যাকচুয়ালি বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই এবং কোনো প্রশ্নই আসে না।
টোটালি আই ভেটো এগেনস্ট ইট, এটা হতে পারে না, কোনোদিন হবে ওরা, এটা ইম্পসিবল একটা। উনি একটা করেছেন উইথ অল মাই রেসপেক্ট টু হিম, বাট উনি বোধহয় বুঝে করেন নাই যে বাইরে কেন টাকা দেবেন সিন্ডিকেটের অপকরণ। আর একটা কথা বলি যে আসলে এই সিন্ডিকেশনের হাতটা অনেক লম্বা, এদের হাত নৈপথ্যের হাত এতই লম্বা যে ভাই বলেছেন, হারুন ভাই বলেছেন যে এটাকে আসলে স্থিমিত করা বা কাটিয়ে করা খুব ডিফিকাল্ট। ভেরি লং ইনভিজিবল হ্যান্ড, ইট ইজ ডিপ ডাউন, মাচ মোর ডিপার ডাউন, সো অ্যাজ আদার্স মাইট থিঙ্ক এটা সম্ভব না আসলে। যে যদি একমাত্র পিএম অফিস থেকে ডাইরেক্টিভ আসে তাহলে শুধু সম্ভব যে আমরা সিন্ডিকেট পরিহার করব, আর যেন ভবিষ্যতে কোনো সেক্টরে সিন্ডিকেশন না হয় ম্যান পাওয়ারে। আমি সকল অবগতির জন্য জানাচ্ছি, মালয়েশিয়া বন্ধ হতো না হতে লিবিয়াতে এই সেম টিম, এই সেম অঘটন ঘটন প্রতিবেশী যারা, তারা আপনার এই লিবিয়াতে তারা এই অসাধ্য সাধন করেছেন। লিবিয়াতে তারা অলরেডি সিন্ডিকেট করে ফেলেছেন। প্রাচ্যে, মধ্যপ্রাচ্যে মাশাআল্লাহ তারা সক্রিয়, এবং অচিরে দেখতে পারবেন যে সিন্ডিকেট হয়ে গেছে এই টিম। তো যদি এখন তাদের থামানো না যায়, বাংলাদেশের অর্থনীতিকে তারা চেপে ধরবে। অলরেডি ডলারের যে ইনফ্লেক্ট করেছে, ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে, মিলিয়ন্স অফ ডলার্স, মিলিয়ন্স বিলিয়নই চলে গেছে। ইট ওয়াজ এ $3 billion ট্রেড, টু বি ভেরি প্রেসাইজ, যেহেতু আমি দীর্ঘদিন থেকে এই সেক্টরে আছি। আপনি বললেন, আরেকটা কথা বললেন যে সরকার, আমরা রিড করেছিলাম 2016-17 রিড করেছিলাম ডক্টর জাস্টিস নাইমা চৌধুরীর কোর্টে। হি ক্লিয়ারলি গেভ আউটলাইন হার ন্যারেশন যে syndication is a monopoly or duopoly. This cannot be practiced in any commercial sector. This must be stopped at once. সেটাকে বাইপাস করে কয়েকদিন পরে আবার তারা মাথা চাড়ে দিয়ে উঠছে, ভিতরে অন্য অ্যাঙ্গেলতে ঘুরে এসে তারা সিন্ডিকেট পুনরায় চালু করেছে, এবং আরো ভয়াবহ পর্যায়ে তারা শোষণ করেছে। তাকে কি বলবো বলেন? বাইরে আমরা কত নির্বাচন হলো 2022-24, ইন্টারেস্টিং, 2022-24 নির্বাচন হলো, ওনাদের সিন্ডিকেশনের জন্য ওনাদের বিশাল খরচ, 50 crore হবে ওনাদের বাজেট, ওনারা খরচ করেছে নির্বাচনের বিষয়ে। সামান্য একটা ট্রেড অর্গানাইজেশন, জি, আমরা তার 1/10 করেছি। আমাদের একটা ছিল স্লোগান, লাইসেন্স যার, ব্যবসা তার, সিন্ডিকেট নিপাত যাক। আমরা এই স্লোগান আমরা জিতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেরিয়ে এসেছি। তেনারা স্বপন সাহেবের মতো 3 জন, স্বপন সাহেবের শেষের দিকে 24, 26, 27 ওনারা উইন করে ওভারকাম করেছেন। এই 3 জনই এনাফ। পরবর্তী 15 দিনের মধ্যে ওনারা, যেহেতু বাইরে একটা সভাপতি এবং মহাসচিব কেন্দ্রিক অর্গানাইজেশন, এই 2 জনকে ইনফ্লুয়েন্স করে ওনাদের যারা কোহাস্ট আছে তাদের নিয়ে তারা আবার করে সিন্ডিকেট সর্গ করে ফেললো। মালয়েশিয়া গেল, রাতের অন্ধকারে যে চিঠি দিয়ে আসতো বাইরে লেটার হেডে, উইদাউট এনি ইজিএম। বাইরেতে এই ধরনের কোনো ডিসিশন নিতে গেলে জবরদস্তি করে ইজিএম আর কি, রাতের অন্ধকারে হাস কেউ জানলো না, কাজ হয়ে গেছে, লোক চলে গেছে, যে যার মতো কমিশন পেয়ে গোফে তা দিচ্ছে, আর বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি আবারও ছোট্ট করে যাচ্ছি পাভেল সারোয়ার। আপনি বলুন যে আমরা যেটা দেখেছি গণমাধ্যমে যে প্রায় 20,000-এর মতো, অর্থাৎ বাংলাদেশি কয়েকদিনের ভিতরে গেছে, তারা এখনো মালয়েশিয়ার পোর্টে, দুটো পোর্টে তারা অবস্থান করছে। কি অবস্থা তাদের, তারা ঢুকতে পারছে? ধন্যবাদ। হ্যাঁ, আপনি জানেন তো 31 মের মধ্যে তাদেরকে মালয়েশিয়াতে আসতে হবে। সো তার জন্য তো একটা বিপুল সংখ্যক পত্রপত্রিকা আসছে যে 20,000 বা 30,000-এর কাছাকাছি মানুষ আসছে। তো 30 তারিখ এবং 31 তারিখ এয়ারপোর্টের অবস্থা আসলেই ভয়াবহ ছিল। কারণ আপনারা জানেন যে হাঁটার জায়গাগুলো পর্যন্ত ব্লক ছিল মানুষে, মানে পুরো এয়ারপোর্ট মনে হচ্ছে যে বাংলাদেশি। যে সকল ফ্রেন্ডসরা ধরেন অন্যান্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে টুরিস্টরা যারা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, এবং এটা কিন্তু মালয়েশিয়ানরাও বা অন্যান্য বিদেশিরাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। শরীফুল ভাই একটা কথা বলছিলেন যে অবস্থা দেখে মনে হচ্ছে যে হয় বাংলাদেশে দুর্ভিক্ষ লেগেছে অথবা বাংলাদেশের যুদ্ধের পরিস্থিতি। কারণ ইউরোপিয়ানরা বা অন্যান্য দেশের টুরিস্টরা তো জানতেছে না যে এই বাংলাদেশিরা কেন এয়ারপোর্টে ওয়েট করতেছে, যে তাদের 31 তারিখের মধ্যে তাদেরকে আপনার শ্রমিক ভিসায় মালয়েশিয়াতে আসতে হবে। বাট সিচুয়েশনটা এরকম যে কেন হঠাৎ করে এই 20-30 হাজার প্রবাসী বাংলাদেশি কেন এয়ারপোর্টে অবস্থান করছে। বাট ধারণাটা কি হচ্ছে? হ্যাঁ, আমি এটাই বললাম যে শরীফুল ভাইয়ের সাথে আমি এই জায়গাটাতে একমত হলাম যে ধারণাটা একটা বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ, একটা নেতিবাচক ধারণা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পাভেল স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে আবারও আমি যাচ্ছি শরীফুল হাসান আপনার কাছে। আপনি আলোচনা তো মোটামুটি শুনলেন, মানে আসলে এখানে এমন কিছু নাই যে যেটা বলা হয়নি।
আমি কিছুই না, কালকে যদি প্রধানমন্ত্রী বা সরকার চায় যে আসলে মালয়েশিয়া কি হয়েছে, সিন্ডিকেট কেন হলো, কিভাবে হলো, একটা রিপোর্ট যদি চায় একদম তারা সব জানতে পারবে। আমি এই রিপোর্টটা এই কারণে কথা বলছি, এই কারণে আমরা সারাদিন যত আলোচনা করি, এরকম সারাদিন করি না কেন, গতকালকের দিন পর্যন্ত আমাদের পরিবর্তন করার শক্তি নাই, সাধ্য নাই, এটা পৃথিবীতে হয়ে গেছে, কিন্তু আমাদের কালকের দিনটা নিয়ে কাজ করার সুযোগ আছে। তো এই যে মালয়েশিয়া বন্ধ হলো, আমি এই কথাটাই 22 সালে বলেছিলাম এবং ডেইলি স্টারে 2022 সালের জুলাই মাসে লিখেছিলাম এই নেভার এন্ডিং সিন্ডিকেটের জন্য আবার না হয়, আবার একই কথা বলি, আবারও যেন কালকে আবার এই সিন্ডিকেটটা না হয়। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এই সিন্ডিকেট কারা করলো, কেন করলো, সেটার অ্যাটলিস্ট আমি ধরেন এই সিন্ডিকেটের ক্ষমতাশালী তাদের বিচার করলাম না, তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, যা ইচ্ছা তাই সরকার করলো। তো আরেকটা কৃষক সন্তান তার জন্য 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গিয়ে বনে জঙ্গলে পড়ে থাকতে না হয়, সেই মানুষটাকে যদি আমরা প্রোটেক্ট করার জন্য ঠিক করি যে না, যা হয়েছে কেন হয়েছে রিপোর্ট ধরে অন্তত আগামীবার করতে দিন, সেটুকু করলে যদি 2টা মানুষের জীবন বাঁচাতে পারি, 3টা মানুষের কথা। কারণ আমি যে বলছি বাংলাদেশ মধ্যয়ের দেশে যাচ্ছে, আমার অর্থনীতি ভালো, সেখানে আমার দেশের লোকজন সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে গিয়ে রোজ মারা যাবে, মালয়েশিয়া যাওয়ার জন্য হাহাকার করবে, বন জঙ্গলে ঘুরবে, এগুলো কোনোটাই যায় না। এবং আমি মনে করি এই বাংলাদেশের সংকটটা অর্থের সংকট না, এই বাংলাদেশের সংকটটা আজকে মূল্যবোধের সংকট এবং দুর্বৃত্তায়ন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমি যদি সুশাসনটা প্রতিষ্ঠা করতে না পারি, আমি মনে করি ছোট্ট প্রশ্ন করি যে এই যে বন্ধ হয়ে গেল, লোক নেওয়া বন্ধ হয়ে গেল, এটা কি হবে? মালয়েশিয়া যদি আমি 40 বছর ইতিহাস বলি, গত 44 বছরের মধ্যে 7-8-10 বছর ছাড়া 30 বছরে বন্ধ ছিল। কালকে থেকে আজীবন যদি মালয়েশিয়া বন্ধ থাকে আমাদের কিছু যায় আসে না। আপনি মালয়েশিয়া কর্মী না গেলে কি, আমরা যদি বাংলাদেশ কালকে বলে এই সিন্ডিকেটের মাধ্যমে এইভাবে 10টা এজেন্সি প্রতিষ্ঠানে আমরা লোক পাঠাবো না, তাতে কিছু যায় আসে না। ওর বাংলাদেশ থেকে লোক ছাড়া আজকে মালয়েশিয়া, সৌদি আরব এই দেশগুলো চলতে পারবে না। কারণ বাংলাদেশিরা যে কাজ করে 3D, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, সবচেয়ে কঠিন, নোংরা, ঝুঁকিপূর্ণ কাজটা, এই কাজটা সৌদি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া করবে না। কাজে আমাদের সস্তায় এই লোককে যে কাজ করতে হবে। কাজে আমি যদি তোকে বলি যে না, আমি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাবো না, 5 লাখ টাকা দিয়ে লোক পাঠাবো না, তুমি আমার লোক নিলে সবার মাধ্যমে যদি বলি, মালয়েশিয়া নিতে বাধ্য। কাজে এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি আপনার নাগরিককে সম্মান না দেন, আপনি যদি আপনার নাগরিককে মর্যাদা না দেন, আপনি যদি মনে করেন আপনার নাগরিক এইভাবে বিমানবন্দরে হাহাকার করবে, রাস্তাঘাটে পড়বে, পৃথিবীর কোনো দেশের ঠেকা পড়ে না আপনার নাগরিককে সম্মান দেবে। কাজে আমি মনে করি সংকটটা আমাদের, এই সংকট থেকে বের আসার উপায়টা আমাদেরকেই করতে হবে এবং এটা খুব কঠিন কাজ না। আমি এই সংকটের সমাধান করতে পারবো, আমি হারুন বাংলা, যে কেউ যদি কালকে দায়িত্ব নেই, এটা খুব কঠিন কাজ না। চাইলে আপনি অবাক ব্যাপার হলো এই রাস্তাটা কঠিনটা মনে হচ্ছে, কারণটা হচ্ছে এই দুর্বৃত্তরাই তো সরকার। কালকে যদি আপনি মনে করেন যে এই দুর্বৃত্তদের আমরা ব্যবস্থা নিব, ওই সিন্ডিকেটের যারা জড়িত, যারা এই কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বা তাদের টাকাটা বাজেয়াপ্ত করব, আপনি হয়েছেন দেখেছেন, আমরা সুযোগ তৈরি করে দেই। সেটা বেসিক ব্যাংকের বাচ্চা থেকে আরম্ভ করে বলেন, আইজিপি সাহেব বলেন, আজকে বলেন, এই দুর্বৃত্তদের আমরা সুযোগ করে দেই। ধন্যবাদ। চাই আমরা তারা ভালো থাকবে। ওই যে শরীফুল বলছিল, আপনি জানেন গত কয়েকদিন ধরে কি আলাপ হচ্ছে পত্রিকায়, আপনি কি আলাপ করছেন? দুর্বৃত্ত। আপনি খেয়াল করেন আমরা কি নিয়ে আলাপ করছি দেশে। ধরেন আপনি তো অন্য কিছু সাকসেস নিয়ে আলাপ করছেন না, আপনি এই টাকা মেরে দিচ্ছে, এই দুর্বৃত্তায়ন হয়েছে, এই টাকা লুটপাট করেছে, এই টাকা পাচার করেছে, এই প্রবাসী কর্মীদের পথে বসিয়েছে, তাহলে দুর্বৃত্তায়ন হয়েছে। দুর্বৃত্তকে বন্ধ করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। বন্ধ করবে? বলুন। 10 সেকেন্ডে বলবো আমি। আমাদের যে দুই দেশের যে ব্যবসা হলো, ম্যান পাওয়ার ব্যবসাটা, এই জন্য একটা স্ট্যান্ডার্ড এসওপি আছে। এই এসওপিটা ইজ বিং ফলোড বাই বোথ মালয়েশিয়া অ্যান্ড বাংলাদেশ। দুটো ওয়ার্কিং গ্রুপ আছে, ওয়ার্কিং কমিটি আছে। এরা 3 মাস 6 মাসে ওরা মিটিং করে, একবার ঢাকা একবার কেএলএ। তারা জানে 31st ডেডলাইন, ঠিক আছে, এটা তো ওয়েল নোন ফ্যাক্টর, অনেক আগে থাকতে জানে। তাই যদি হবে তো এই দুইটা দেশের আপনার কর্তৃপক্ষ মিলে এক্সট্রা সেকশন অপারেট করে কোনো ব্যাপারই ছিল না। কেন করলো না? এখানে একটা বিরাট প্রশ্ন, যে $1 মিলিয়ন কোশ্চেন, এই যে কেন নিল না, এর মধ্যে একটা বিরাট রহস্য রয়ে গেছে। আমার ধারণা হচ্ছে যে এই যে লোকগুলো, এর মধ্যে অর্ধেক হচ্ছে ফেক ভিসা, জবলেস ভিসা। এই লোকগুলি যে কাজ পাবে না, ওখানে আরো ক্যাশ হবে বিদায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ খুব টেকনিক্যালি ট্যাক্টফুলি এই লোকগুলি ডাম্পিং করে দিল এখানটায়। ওরা যে তারা কাজ পেত না, এরা যে অর্থবিত্ত সব নিঃস্ব হয়ে গেল, এর দায়িত্ব নেবে কে? শোনেন, দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11:20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।